বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে, এক মোহনায় মিলেছি সবাই এসে, লাখো শহীদের রক্তে রাঙানো পবিত্র এই দেশে। আমরা আনবো শিশির ধোয়া, শিউলি ফোটাবো, কাটবে গভীর রাতের আধার, ভাঙবে ঘুমের ঘোর, ফুটবে নতুন আশার আলো সোনালি ধানের শীষে। বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে, ফুটবে নতুন আশার আলো সোনালি ধানের শীষে। হৃদয়ে এঁকেছি শহীদ জিয়ার আদর্শ কাল জয়ী, চেতনার শিখা দেশনেত্রিত পরম মমতাময়ী। আল্লাহতে আছে পূর্ণ ঈমান, আমাদের ভয় কিসে, ফুটবে নতুন আশার আলো সোনালি ধানের শীষে। বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে, এক মোহনায় মিলেছি সবাই এসে, বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে। সম্ভাবনার তারুণ্য নিয়ে নিশ্চিত এসে গড়বে নতুন সোনালি আলোর পথ। নিশ্চিত এসে গড়বে নতুন সোনালি আলোর পথ, জাগবে কর্মমুখর স্বদেশ মহাদুর্যোগ শেষে, ফুটবে নতুন আশার আলো সোনালি ধানের শীষে। বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে, বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে। ধর্মগোত্র যার যা থাকুক কোনো ভেদাভেদ নাই, সমতলবাসী পাহাড়ি মানুষ সকলেই ভাই ভাই। পাহাড়ি মানুষ সকলেই ভাই ভাই, সব মতবাদ মিলে যাবে ছোট বড় নির্বিশেষে, ফুটবে নতুন আশার আলো সোনালি ধানের শীষে। ধানের শীষে। বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে, বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে। কেন্দ্রীয় কর্মসূচি বিদ্যুৎ শহরের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে দিল্লু ভাইকে এবার সর্বোচ্চ করার জন্য মিছিল করছি। প্রধান অতিথি
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খন্দকার আব্দুল মুক্তাদির ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা দারিদ্র বঞ্চনা সন্ত্রাস যন্ত্রণা ঘুচিয়ে এনে দিলে উন্নয়নের ঠিকানা জিয়া জিয়া খালেদা জিয়া তোমার নেই তুলনা আমার বাংলাদেশ শান্তির বাংলাদেশ আমার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ আমার বাংলাদেশ শান্তির বাংলাদেশ আমার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ ওরা চায় মৃত্যু মানুষের লাশ হরতাল মিছিলে দেশের সর্বনাশ ওরা চায় মৃত্যু মানুষের লাশ হরতাল মিছিলে দেশের সর্বনাশ তুমি দিলে নিরাপদ জীবন জনগণের শুধু তুমি দিলে মর্যাদা গণতন্ত্রের জিয়া জিয়া খালেদা জিয়া তোমার নেই তুলনা আমার বাংলাদেশ শান্তির বাংলাদেশ আমার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ আমার বাংলাদেশ শান্তির বাংলাদেশ আমার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ যারা করে ক্ষুণ্ণ স্বাধীনতার মান করে বিদেশে দেশের বদনাম যারা করে ক্ষুণ্ণ স্বাধীনতার মান করে বিদেশে দেশের বদনাম তারা কেন পাবে বলো ঠাই এই মাটিতে যারা তুলে দিতে চায় দেশকে অন্য হাতে জিয়া জিয়া খালেদা জিয়া তোমার নেই তুলনা আমার বাংলাদেশ শান্তির বাংলাদেশ আমার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ দারিদ্র বঞ্চনা সন্ত্রাস যন্ত্রণা ঘুচিয়ে এনে দিলে উন্নয়নের ঠিকানা জিয়া জিয়া খালেদা জিয়া তোমার নেই তুলনা আমার বাংলাদেশ শান্তির বাংলাদেশ আমার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ আমার বাংলাদেশ শান্তির বাংলাদেশ আমার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি যে কথাটুকু বলছেন আপনারা নিশ্চয়ই তা শুনছেন, ঠিক আছে? আমাদের স্লোগান হবে দেশনেত্রী বেগম খন্দকার আব্দুল মুক্তাদির। উনি প্রধান অতিথিকে অবশ্যই আমরা সম্মান করব। উনাকে অবশ্যই স্লোগান হবে। উনার উপস্থিতিতে প্রধান অতিথি
আজকের এই বিক্ষোভ সমাবেশে মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি চাই শিক্ষায় কপগতে ছাত্রদলের মন্দিরে শিক্ষায় কপগতে জিন্দাবাদ জিন্দাবাদ জিয়া আছে সাহেব জিয়া নাই খুনিয়াসিনের জবাব দে তেলের দাম বাড়লো কেন বাংলাদেশের ভাড়া বৃদ্ধি করে দিয়েছে, লঞ্চ ভাড়া বৃদ্ধি করে দিয়েছে। শুধু তাই নয়, মহামৃত্যুক স্বৈরাচারী খুনি হাসিনা বলেছিল, কি বলেছিল, 10 টাকা কেজি চাল খাওয়াবে। এখন চালের কেজি কত টাকা? 70 টাকা। 70 টাকা। সয়াবিন তেল 180 টাকা। এইভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে দেশের মানুষ দুবেলা দুমুঠো ভাত খেতে পারছে না। বাংলাদেশের মা বোনেরা যখন দুবেলা দুমুঠো ভাত খেতে না পেরে স্বৈরাচারী খুনি হাসিনাকে বলছে বাদ্যে হারামজাদি নাইলে মানচিত্র খাবো, তখন স্বৈরাচারী খুনি হাসিনার পাগল ছাগল মন্ত্রীরা বাজার দর নিয়ন্ত্রণ না করে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের অভাবী মানুষকে নিয়ে তামাশা করছে। ভাইয়েরা আমার, স্বৈরাচারী খুনি হাসিনা আর আপনাকে তামাশা করতে দেওয়া হবে না। দফা 1 দাবি 1, আপনার পদত্যাগ। ভালো চান তো অনতি বিলম্বে পদত্যাগ করুন, আর না হলে দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে আপনাকে পদত্যাগ করানো হবে এবং দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মস্তকে বসানো হবে। আর তারেক জিয়া বিয়ের দেশে আসবে ফিরে বাংলাদেশে। আর আমাদের আরেক তারুণ্যের অহংকার, কসবা খাওড়ার কারণের অহংকার জনাব কবির আহমদ ভূঁইয়া ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। উপস্থিত সকলকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই। সরাইল থেকে আনিস ভাই তপুর নেতৃত্বে আমাদের নেতৃবৃন্দ এখানে সভামঞ্চে উপস্থিত হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। 11 থেকে আব্দু ভাই এবং খুরশিদ আলমের নেতৃত্বে নেতৃবৃন্দ আমাদের সভামঞ্চে উপস্থিত হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। যুবদলের নেতৃবৃন্দ আমাদের সভাপতি এসেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের 12টি ওয়ার্ড থেকে
বিধানের ব্যবস্থা করুন, নতুবা এই দেশের জনগণ আপনার ক্ষমতার তৎপরতা বাংলাদেশের বাংলাদেশে সুদাবাদ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, লড়াই করে বসতে চাই, লড়াই করে বসতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বসতে চাই, লড়াই 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 চাই, একজন একজন ডাইরেক্ট অ্যাকশন, উনার জন্য সবাই দোয়া করবে, ডাইরেক্ট অ্যাকশন, সুস্থ রাখার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমি আমার বক্তব্য শেষ করলাম। আসাদুজ্জামান শাহীন, আসাদুজ্জামান শাহীনকে তার বক্তব্য রাখার খন্দকার আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম নেতৃবৃন্দ, সংগ্রামী ছাত্র বন্ধুদের। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সংসদের কিছু সংস্থান, আমার প্রিয় ভাই যুবক সংগ্রামের বিশ্ববিদ্যালয়ের সভাপতি উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, তার সম্পর্কে আসলে আপনাদের কাছে দুটা কথা বলতে হয়। আমাদের প্রিয় ভাই খন্দকার আব্দুল মুক্তাদির, যিনি আমাদের উপদেশের আরেক ভাই পাশা ভাই লন্ডন, আরেক পাশা ভাই উনি লন্ডনে বরিষ্ঠ রাজনীতি করেন, বরিষ্ঠ রাজনীতিবিদ লন্ডনের। আসলে আমাদের যেরকম আশা ছিল যে আমরা ব্যাপক প্রোগ্রাম করবো, কিন্তু বাধা বিপত্তির কারণে আমরা সেরকম প্রোগ্রাম করতে আসলে আমাদের কাছে মানে আমি আসলে ওইরকম যেটা আশা করছিলাম সেরকম হয়নি, কারণ আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি। সম্মানিত নেতৃবৃন্দ, একটা কথা না বললেই নয়, এখানে গত রাতে কথা বলার পরে যারাই জমায়েত হয়েছে, আমি সর্বপ্রথম প্রত্যেকটা উপজেলার আমাদের যে 14টা ইউনিট, 6টা কনস্টিটিউশন, 9টা উপজেলার প্রত্যেকটা নেতা কর্মীর নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবার নাম বলতে গেলে সময় লাগবে, আমি তো সময় নষ্ট করবো না। আপনারা এরকম ভাবে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে ব্যাপকভাবে উপস্থিত হয়ে আপনারা প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন, ভবিষ্যতে আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য প্রতিবাদ জানাচ্ছি। বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলন আরো বেগবান করতে হবে এবং আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমানকে দেশে প্রতিষ্ঠিত করতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে অপশাসন থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করতে আপনাদেরকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। শুধু একটা স্লোগান আমার সাথে শরীক হন, মুক্তি চাই, মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব জিলুর রহমান জিলু ভাই মঞ্চে উপস্থিত আছেন। আখড়া জননন্দিত নেতা ভুইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব কবির আহমেদ ভুইয়াম, দুঃখিত আর উপস্থিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র জনাব হামিদুল মোল্লা কর্তৃক। আরেকজন এখানে উপস্থিত রয়েছেন আজকের এই সভার মধ্যমণি, যাকে কেন্দ্র করে আমাদের এই জমায়েত, যিনি আমাদের আজকের এই সভার প্রধান অতিথি,
বিশিষ্ট রাজনীতিবিদ চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য, আজকের এই সভার প্রধান অতিথি খন্দকার আব্দুল মুক্তাদির, খন্দকার আব্দুল মুক্তাদির। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বর্তমান সরকারের বিরুদ্ধে আমরা স্লোগান দিই, তেল, গ্যাস, বিদ্যুতের দাম কমাতে হবে, খাদ্য দ্রব্যের মূল্য কমাতে হবে। আজকে সরকার ক্ষমতা আসার পূর্বে ঘোষণা দিয়েছিল 10 টাকা কেজি চাউল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে এবং বিনামূল্যে সার দিবেন। বিনামূল্যে সার তো দূরের কথা, 10 টাকা কেজি চাউল তো দূরের কথা, আজকে চাউলের কেজি 70 টাকা। আজকে চাকরি ঘরে ঘরে দেওয়া দূরের কথা, আজকে টাকার বিনিময়ে কিছু সংখ্যক দলীয় বিবেচনায় চাকরি দেওয়া হয় এবং ভিন্ন মতে যারা পোষণ করেন তাদেরকে চাকরিচ্যুত করা হয় এবং এই ব্যাপারে কথা বলতে গেলে গুম করা হয়, খুন করা হয়, মামলা দেওয়া হয়। আজকে আমাদের বিরুদ্ধে শত শত মামলা রয়েছে। আমাদের বিএনপি তার অঙ্গ সংগঠনের প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে। এই মামলাগুলো সরকারের নির্দেশে ভুয়া মামলা, আমরা যেটাকে গায়েবী মামলা বলে, হেফাজত এবং আওয়ামী লীগের মধ্যে গন্ডগোল হয়, সংঘর্ষ হয়, সেই মামলা আমাদের নেতা কর্মীদেরকে জড়ানো হয় এবং আজকে আইনের সহায়তা পাচ্ছে না। নিরাপরাধ লোকগুলো এখনো জেল খাটছে। আজকে 10 মাস তাদের জামিন করতেছে না। আমিও হাসনাত আজকে সহ অনেক আলেম ওলামারা আজকে জেলে রয়েছেন। আমরা এই সভা থেকে তাদের মুক্তি দাবি করি, নিঃশর্ত মুক্তি দাবি করি। অথচ যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আড়াল করা হয়েছে। আমরা বলেছিলাম ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করে সন্ত্রাসী যে হোক, আমার দলের হোক, যেই দলের হোক, সন্ত্রাসী তাকে সেই বিবেচনায় বিচারের কাঠ করে আনা হোক। সেটা না করে আমাদের দলীয় ওই আমার সাথে নির্বাচন করার সময় আমার সাথে কার ছবি রয়েছেন, সেও নির্বাচন করার সময় তাকে মামলায় ফাঁসানো হয়েছে। রাতের বেলা রাতে ধরা পড়ে তাদের ছবি দেখে দেখে আমার সাথে নির্বাচন করতে গেলে আমার যারা সমর্থক আছে আমার সাথে ঘুরবে, আমার সাথে ওয়ার্ক করবে এবং তাদেরকে আজকে মামলায় জড়ানো হয়েছে। অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন। আমরা শুধু তাই নয়, আজকে তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রয়েছে, এই ঊর্ধ্বগতি অবশ্যই এই সরকারের কাছে তারা কমানো সম্ভব নয়। কারণ আমাদের সরকার যারা বলেছিল নির্বাচনের পূর্বে ইশতেহার দিয়েছিল, তারা ওই যে জাতীয় সংসদ সদস্য যারা নির্বাচন করেছিল, নির্বাচনের পর এবং নির্বাচনের ইশতেহারের আগে ক্রিয়া সংগঠনের সময় তারা যে সম্পদের বিবরণ দেওয়া হয়েছিল, আজকে 14 বছর আজকে পার হয়ে গেছে, তাদের সম্পদের বিবরণ আজও প্রকাশ করা হচ্ছে না। কারণ প্রকাশ করলে যারা বিনা ভোটে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তাদের পাহাড়, চুরির পাহাড়, ডাকাতির পাহাড়, দুর্নীতির পাহাড় আজকে লক্ষ্য করা যাবে। সেই ভয়ে আজকে তাদের ওই দুর্নীতির ওই ছেলেটা ঘোষণা দেওয়া হয়েছিল তা প্রকাশ করছে না। কিন্তু জনগণ আন্দোলনের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করে ওই সমস্ত দুর্নীতিবাদ লুটেরা তাদেরকে জনসম্মুখে জনতার আদালতে বিচার করবেই করবে। আজকে আমরা এই সরকারের কাছে আমরা জানি এই সরকার দ্রব্যমূল্যের দাম কমাতে পারবে না। এই সরকারের বিদায়ের পতন ঘটানোই আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। সেই জন্য শুধু আমাদের দ্বারা হবে না, জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনগণকে সম্পৃক্ত করে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং জননেতা তারেক রহমানকে এই দেশের প্রবাস থেকে ফিরে আসতে হবে এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ শাসন করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন আই মেজর চেয়ার, যারা প্রশাসনে আছেন
আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা গণপ্রজাতন্ত্রীর সরকারের কর্মচারী, মানে দেশ হলো জনগণের। তার জন্য আমি আজকে এই মিটিং থেকে দাবি করছি, তার বিচারের জন্য দলীয় ভাবে আমরা তাকে সামাজিক ভাবে এক হও, লড়াই করো। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না ফুলের বোমা। তেলের দাম বাড়লো কেন? বিদ্যুতের দাম বাড়লো কেন? মুক্তির বাইরের আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রিয় ভাইয়ের আমার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত আমাদের এই সভার সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব জিল্লুর রহমান, আমাদের এই সভায় উপস্থিত জেলা আহ্বায়ক কমিটির প্রথম সদস্য জনাব হামিদুর রহমান মোল্লা কচি ভাই, আমাদের মধ্যে উপস্থিত জনাব জহুরুল হক খোকন ভাই, ব্রাহ্মণবাড়িয়া কসবার তুমুল জনপ্রিয় নেতা জনাব কবির আহমেদ ভুইয়া, আমাদের মধ্যে উপস্থিত স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দলের প্রতিনিধিবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, আমাদের যিনি উপস্থাপনা করেছেন জনাব সিরাজ সাহেব সহ আমার সামনে উপস্থিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। মহিলা দলের সভানেতৃত্ব বক্তব্য শুনেছি। ওনারা দীর্ঘক্ষণ এই ফ্লাইওভারের উপর দাঁড়ানো ছিলেন এবং ওনারা দাঁড়ানোতেই বুঝলাম এই ফ্লাইওভার দিয়ে গাড়ি ঘোড়া চলে না। তো যাই হোক, আমাদের দ্রব্যমূল্যে যাওয়ার আগে আর দুই একটা কথা বলে তারপরে যাই আজকের বিষয়ে। আমার এক ভাই আগে বলেছেন কান কাটার কথা। দুইবার এরা এইবার নিয়ে এই বর্তমান সরকারের ক্ষমতার মেয়াদে, অবৈধ ক্ষমতার মেয়াদে, এটা 3 নাম্বার বার তারা নির্বাচন কমিশন করেছে। প্রথমবারের নির্বাচন কমিশন দিয়ে 2014 নির্বাচন গায়েব করে ফেলেছে। রকিবুর রহমান, অনেকে নামই ভুলে গেছেন। আরেক নুরুল হুদা দিয়ে 18 নির্বাচন গায়েব করেছে। তো প্রথমবার 1 কান কাটা যাওয়ার পরে কিছু লজ্জা ছিল, 2 কান কাটা যাওয়ার পরে তো আর লজ্জা থাকে না, নির্লজ্জ হয়ে যায়। সেই জন্য সারা দেশবাসীর দাবির মুখে, আমাদের নাগরিক সমাজের দাবি সত্ত্বেও এই যে বাইরের পশ্চিমা দেশগুলি থেকে স্যাংশন আসা শুরু হয়েছে, তার মধ্যেও লজ্জা শরমের মাথা খেয়ে এরা আরেকটি নির্বাচন কমিশন করেছে রাজনৈতিক দলগুলির পরামর্শ ব্যতি রেখে। সুতরাং এই নির্লজ্জ বেহায়ারা কোন পথে হাঁটছে এটি বুঝতে এই দেশবাসীর কোনো ভুল হচ্ছে না। এই যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের বাদবাকি 63টি জেলার একটি অন্যতম দৃষ্টান্ত। বাংলাদেশের এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই, এমন কোন বয়সের মানুষ নাই যারা এই হায়নাদের আমলে অত্যাচারের শিকার হয় নাই। সেই রকম ভাবে এই ব্রাহ্মণবাড়িয়ায়ও আলেম সমাজ নিগৃহীত হয়েছে, অত্যাচারের সম্মুখীন হয়েছে। যেমন বাংলাদেশের অন্যান্য জায়গায় শিক্ষক লাঞ্ছিত হয়েছে, শিক্ষিকা লাঞ্ছিত হয়েছে, মহিলাদের শ্লীলতাহানি হয়েছে। এই যে দুধের বাচ্চারা, স্কুলের বাচ্চারা ঢাকা শহরে, আপনাদের মনে আছে কিনা জানি না, নিশ্চয়ই মনে আছে, নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছিল, যেন নিরাপদে স্কুলে যেতে পারে আর নিরাপদে মায়ের কাছে ফিরে আসতে পারে। তাদের পর্যন্ত এরা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী বানিয়ে হেলমেট পরা বাহিনী নামিয়ে রাস্তার উপর অত্যাচার করেছে। সুতরাং এদের কর্মকাণ্ড দেখে বোঝা যায় এদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কিছু নাই। এরা আসমান থেকে টুপ করে পড়েছে এবং এদের ধারণা এরা কিয়ামত পর্যন্ত গিয়েছিল। নিম্নদের পানিতে ডুবিয়েই আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর সমাধি করেছিলেন।
নমরুদের কথাও আপনাদের মনে আছে। 900 বছরের হায়াতি নিয়ে সে উঁচা বিল্ডিং বানিয়ে আল্লাহকে ছুঁতে চেয়েছিল, তার পরিণতিও আল্লাহ ইতিহাসের দৃষ্টান্ত হিসাবে রেখে দিয়েছেন। সুতরাং এই 90 ফেরাউন নমরুদদেরও পরিণতি ইনশাল্লাহ আমি দেখতে পারবো কিনা জানি না, কিন্তু এখানে উপস্থিত অনেক ভাই বোনরা দেখবেন ইনশাল্লাহ, এতে আমার কোনো সন্দেহ নাই। দ্রব্যমূল্য বাড়বে না কেন? এই যে সরকার যে পদ্ধতিতে সরকার চালায়, এটা দ্রব্যমূল্য বাড়ার রেসিপি। আমরা রান্না বান্না করি না, রান্না বান্না করতে হলে রেসিপি লাগে না, তেল মশলা তেল লবণ কতটুকু দিবেন। এরা যে পদ্ধতিতে সরকার চালায় এটি হচ্ছে জিনিসের দাম বাড়ার রেসিপি। দুই একটা দৃষ্টান্ত আপনাদের দেই। এই যে দেখেন 10 মিনিট 15 মিনিট পরে পরে একটা যায় মিশুক, হ্যাঁ, এই ফ্লাইওভার তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? এটা রিটার্ন নাই, কিন্তু যে টাকা দিয়ে এই জিনিস বানানো হয়েছে, এই আইটেম, এইটা সুদ আসলে এই দেশের মানুষকে এই ঋণ পরিশোধ করতে হবে। পদ্মা সেতুর প্রাথমিক বাজেট ছিল 8,000 কোটি টাকা। কত ছিল? এই পদ্মা সেতু 40,000 কোটিতে শেষ হবে কিনা এখন পর্যন্ত আমরা জানি না। এই যে কথায় কথায় আমরা শুনি বক্তৃতার মধ্যে আমাদের ভাইয়েরা দৃষ্টান্ত দেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, যেখানে এক একটা বালিশ উঠিয়েছে এরা 3 তলা 4 তলার উপরে, সেই বালিশ উঠানোর খরচ 6,000 8,000 টাকা। আসলে এই পুরা প্রকল্পই হচ্ছে একটা বালিশ প্রকল্প। পৃথিবীর ইতিহাসে যে প্রযুক্তিতে এই রূপপুর পারমাণবিক প্রকল্প হচ্ছে, এই প্রযুক্তির 2400 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র পৃথিবীর কোথাও 1,13,000 কোটি টাকাতে এটা বানানো হয় নাই। বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ এই প্রকল্প 1,13,000 কোটি টাকার প্রকল্প, এর অর্ধেক দামও এটার প্রকৃত মূল্য না। সুতরাং এই দেশে জিনিসের দাম না বাড়লে আর কোথায় বাড়বে? এই যে রাস্তার ওই পারে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা আছে, লাইব্রেরি একটা আছে, এমনকি লাইব্রেরিতে বই কিনতে গেলেও দুই একটা লাইব্রেরি মানুষ চেক করে যে দাম ঠিক আছে কিনা, ঠিক কিনা? বিস্কুট 1 প্যাকেট কিনতে গেলেও পাশের দোকানে চেক করে যে এই বিস্কুটের 20 টাকার বিস্কুট, এটা 20 টাকা রাখলো নাকি 2 টাকা বেশি রাখলো। 1,13,000 কোটি টাকার প্রকল্প করছে এই সরকার, এটার কোনো দরপত্র হয় নাই, কোনো তুলনামূলক দরপত্র হয় নাই। সুতরাং বুঝে নেন কোন পথে এই দেশ চলছে। এই যে হসপিটাল গুলির জন্য শত শত কোটি টাকার জিনিস কেনা হয়, সরকারি দপ্তরগুলিতে শত শত কোটি টাকার জিনিস কেনা হয়, হাজার হাজার কোটি টাকার বিদ্যুৎ প্রকল্প হয়, কোনটার তুলনামূলক দরপত্র নাই। ওদের পছন্দের মানুষের পকেটে টাকা ঢোকানোর জন্য ওরা এক অদ্ভুত পন্থায় এই কাজগুলি সম্পাদন করে। ওরা বলে যে মোশতাক সরকার ইন্ডেমনিটি দিয়েছিল শেখ মুজিব হত্যাকারীদের বাঁচানোর জন্য, আর এরা ইন্ডেমনিটি দিয়েছে এই বিদ্যুৎ খাতের লুটেরাদের বাঁচানোর জন্য, ইন্ডেমনিটি পাস করে রেখেছে। প্রথম এই স্বাধীন বাংলাদেশে প্রথম ইন্ডেমনিটির রচয়িতা কি আপনারা জানেন? ইন্ডেমনিটির রচয়িতা খোদ শেখ মুজিব সরকার। রক্ষী বাহিনীর অত্যাচার যেন কোনো আইনি প্রশ্নের সম্মুখীন না হয়, সেই জন্য ওরা প্রথম ইন্ডেমনিটি পাস করে গিয়েছিল। যাই হোক, এই যে বিদ্যুৎ প্রকল্প, বাংলাদেশে আজকে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, আমার ছোট ভাইরা এই কথাগুলি আপনারা শুনবেন এবং আপনারা যখন যেখানে আলোচনা করেন, বক্তব্য রাখার সুযোগ পান, আমাদের কথাগুলি এদেশের মানুষের কাছে পৌঁছাবেন। এই যে বাংলাদেশে এখন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 16-17 হাজার মেগাওয়াট, কিন্তু প্রকৃত বিদ্যুতের চাহিদা 8-8.5-9 হাজার মেগাওয়াটের বেশি না। এরা এই অতিরিক্ত ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে প্রাইভেট সেক্টরে, এবং এই বিদ্যুৎ কেন্দ্রগুলি ব্যবহার না করে প্রতিদিন এটার এগেনস্টে ওরা ক্যাপাসিটি পেমেন্ট দেয়, পরিশোধ করে, যার জন্য এই বছর এই বিদ্যুৎ উৎপাদন খাতে ভর্তুকির পরিমাণ 15 থেকে 20 হাজার কোটি টাকা। এদের এই লুটপাট, এই দুর্নীতি
এইগুলি ঢাকার জন্য এদের জিনিসের দাম বাড়ানো লাগে, ডিজেলের দাম বাড়ানো লাগে, পেট্রোলের দাম বাড়ানো লাগে, গ্যাসের দাম বাড়ানো লাগে। যে গ্যাসের চুলা তার শুনে খুশি হলাম, তার মানে ঘরে আমার বোনের সাথে যোগাযোগ আছে আপনার। এই যে 975 টাকার এক চুলা, 950 টাকার, এটার এখনকার প্রস্তাব হলো সরকারের 2100 টাকায় নিয়ে যাওয়া। সুতরাং এই যে আমার ভাইরা দাঁড়িয়ে আছেন কষ্ট করে 2 ঘন্টা যাবত, আমার পুলিশ বাহিনীর সদস্যরা, ইনারাও যখন ঘর থেকে সকালে ডিউটিতে আসেন তখন আমার বোনরা ঘরে এসে দোষারোপ করে যে 1800 নেই, কাকে নিয়ে আসলা, কোন জালিমকে নিয়ে আসলা ভোট দিয়ে। সবই যাবে, এই কোর্টও যাবে, এই সবকিছুই যাবে, এবং যখন যাবে এরপরে দূরবীন দিয়েও এদের আর কোথাও খুঁজে পাওয়া যাবে। তো এই সরকার গত 14 বছরে আসলে আওয়ামী লীগ সরকারের যে প্র্যাকটিস, 72-75-এর সরকার, 96-2001-এর সরকার এবং 2008-এর শেষে আসার পর থেকে আজ পর্যন্ত এদের মধ্যে একটা অদ্ভুত মিল দেখা যায়। যখনই এরা ক্ষমতায় এসেছে, যখনই, বেশি দিন লাগে নাই, এ কারণে বছর ঘোরার আগে জনপ্রিয়তা তলানিতে চলে যায়। এখন যখনই জনপ্রিয়তা তলানিতে চলে যায়, এরা মানুষের আওয়াজ বন্ধ করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। তারপরে যখন পরবর্তী নির্বাচনের সময় আসে, প্রতি জেনারেশন টু জেনারেশন আওয়ামী লীগের মধ্যে যে এই প্র্যাকটিস, এটা হলো এদের জেনেটিক প্রবলেম, মধ্যে এটার প্রাদুর্ভাব দেখা যায়। এই জন্য এই হায়নার হাত থেকে যদি বাঁচতে হয়, সবার আগে স্লোগান যদি দিতে হয় খালেদা জিয়ার নামে হবে, স্লোগান যদি আসে তাহলে সেটা তারেক রহমানের নামে হবে। কারণ এদেরকে কেন্দ্র করে এই দেশকে আবার আমরা সঠিক রাস্তায় তুলে আনতে পারবো। আপনারা প্রস্তুত হন সেই সংগ্রামের জন্য। দ্রব্যমূল্য কমবে না, দ্রব্যমূল্য কমবে না, দ্রব্যমূল্য রকেটের গতিতে বাড়তে থাকবে। আজকে পেঁয়াজের যে দাম দেখেছেন, আজকে চিনির যে মূল্য দেখেছেন, আগামী 3 মাসের মধ্যে এটা দ্বিগুণ হবে, 3 গুণ হবে, হতে বাধ্য। কারণ এরা ডিজেলের দাম বাড়িয়েছে, এখন গ্যাসের দাম বাড়াবে। সুতরাং এইটার স্বাভাবিক প্রভাব হিসাবেই জিনিসপত্রের দাম বাড়তে থাকে। আমাদের বৈদেশিক মুদ্রার আয় কমে গিয়েছে, প্রবাসীদের আয় কমে গিয়েছে, আমদানি বেড়েছে, ট্যাক্স বেড়েছে, কিন্তু কোনো কিছুই এদের লুটপাট কমাতে পারেনি। হ্যাঁ, এদের একটা রুচি আছে, এটা না বলে শেষ করলে এদের প্রতি অন্যায় হবে। আগে আমরা শুনতাম দুর্নীতি হয় 5 কোটি, 10 কোটি, 20 কোটি। এদের রুচি এতই, 1000 কোটির নিচে এদের কোনো দুর্নীতি নাই। কোন ছাত্রলীগের কে ফরিদপুরে, সেও নাকি 2000 কোটি টাকা পার করে দিয়েছে। এক একটা প্রকল্পের নাম শুনি আমরা 10,000, 20,000 কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। এই যে ভাইয়েরা শোনেন, এই যে আমাদের শোনেন, আমি দুর্নীতির একটা নমুনা আপনাদের বলি। এই যে আমাদের রাজমিস্ত্রির কাজ করে আমাদের ভাইয়েরা মজুরি কত পায়? 400 টাকা, 500 টাকা, তাই না? যদি 500 টাকা মজুরি হয়, 30 দিনও কাজ করে, তাহলে মজুরি হলো 15,000 টাকা। আর জার্মানিতে অথবা আমেরিকায়, ইংল্যান্ডে এই রাজমিস্ত্রি, তার মাসিক বেতন হলো 3,000 ইউরো বা $3,000, $4,000, তার মানে কত? 3 লাখ টাকা। এখন বুঝেন আমাদের ফ্লাইওভার আমেরিকা, ইংল্যান্ড থেকে এটার দাম বেশি। এটার পিছনে খরচ করে এই সরকার, এই লুটেরা সরকার, আমেরিকা, ইংল্যান্ড থেকে এর নির্মাণ ব্যয় বেশি। আমাদের রাস্তার নির্মাণ ব্যয় আমেরিকার রাস্তা থেকে তার নির্মাণ ব্যয় বেশি। সুতরাং এই হায়নারা ভিতর থেকে এই দেশটাকে পোকলা করে খেয়ে ফেলছে। মিষ্টির বাক্স থেকে যেরকম মানুষ মিষ্টি নেয়, এরকম খাবলে এই দেশটা থেকে মাংস ছিঁড়ে নিচ্ছে, মিষ্টি খেয়ে ফেলছে। এদের হাত থেকে যদি বাঁচতে হয়, কাউকে প্রধানমন্ত্রী বানানোর জন্য না, কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য না, যদি আপনার আমার সন্তানের ভবিষ্যৎ নিরাপদ করতে হয়, এই দেশে যদি এদের স্বাভাবিক
বেঁচে থাকার গ্যারান্টি দিতে হয়, তাহলে এই হানাদারদের ক্ষমতা থেকে সরানোর কোনো বিকল্প নাই। আপনারা তৈরি হন, ইনশাল্লাহ সেই জায়গায় আপনাদের নিয়ে আমরা পৌঁছাবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর আর এই হায়নাদের সবচেয়ে বড় ভয়, আতঙ্ক, ইংল্যান্ডে এই মুহূর্তে অবস্থানরত আমাদের নেতা তারেক রহমান, আর গৃহে বন্দী আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এদের কাছে তারেক রহমান সাহেবকে ফেরত আনার বা দেশ নেত্রীকে মুক্তির দাবি করে কোনো লাভ নাই। এটা রেখে দিলাম আমাদের নিজেদের হাতে। আগে এদের থেকে দেশকে মুক্ত করব, তারপরে দেশবাসীকে আমরা এই নেতা এবং নেত্রী উপহার দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া, স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া, স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার, স্বাধীনতা কি শহীদ বেদিতে পুষ্পের সমাহার, স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতায়, স্বাধীনতা কি আজ বন্দী আনুষ্ঠানিকতায়। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি, স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নরনারী, স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্র্যান্ড ফ্যাশন শো, স্বাধীনতা কি দুঃখিনী নারীর জরাজীর্ণ বস্ত্র, স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা, স্বাধীনতা কি অন্যের খোঁজে কিশোরী প্রমোদ বালা। দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণদণ্ড, স্বাধীনতা কি পানির ট্যাঙ্কে গলিত লাশের গন্ধ, স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ, স্বাধীনতা কি ক্ষমতা হরণে চলে বন্দুক যুদ্ধ, স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মারণাস্ত্রের গর্জন, স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন। দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।
লাখো শহীদের রক্ত যাবে বৃথা, আজ তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতি কথা। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। বন্ধুর সাথীরা এক মহিলা মিলেছে সবাই এসে। এক মোহনায় মিলেছি সবাই এসে, লাখো শহীদের রক্তে রাঙানো পবিত্র এই দেশে। উঠবে নতুন আশার আলো সোনালি ধানের শীষে। আমরা আনবো শিশির ধোয়া, শিউলি ফোটাবো, কাটবে কঠিন রাতের আধার, মারবে ঘুমের ঘোর, ফুটবে নতুন আশার আলো সোনালি ধানের শীষে। বন্ধুর সাথীরা এক মহিলা মিলেছে সবাই এসে, ফুটবে নতুন আশার আলো সোনালি ধানের শীষে। হৃদয়ে গেছি শহীদ জিয়ার আদর্শ কাল জয়ী, চেতনার শিখা দেশনেত্রিত পরম মমতাময়ী। আল্লাহতে আছে পূর্ণ ঈমান, আমাদের ভয় কিসে, ফুটবে নতুন আশার আলো সোনালি ধানের শীষে। বন্ধুর সাথীরা এক মহিলা মিলেছে সবাই এসে, এক মোহনায় মিলেছি সবাই এসে। বন্ধু সাথীরা এক মোহনায়। এখানে উপস্থিত যারা রয়েছেন কবির ভাই সহ আমি কাউকে বিশেষণ দিলাম না, বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ আরো যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন, আপনারা সবাই প্রথমে আমার শ্রদ্ধা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। বেসিক্যালি আমি আপনাদের এখানে অতিথি, আমি শুধুমাত্র দেখতে আসছি যে কপালের লেখন খণ্ডানো যায় না। আমি এক জায়গায় যেতেছিলাম, ওইটা আমি ট্রেন মিস করেছি, কবির ভাই বলে শরীফ তুমি চলো। তো আমি চিন্তা করলাম যে কবির ভাইয়ের মতো উনি মানুষ যখন আমাকে বলে যে তুমি চলো, আমার আসলে না যাবার কোনো উপায় থাকে না। আমি আমার বউকে ফোন দিলাম যে আমি একটু কবির ভাইয়ের সঙ্গে যাই, বলছে কোনো অসুবিধা নাই, যাও না। অনুমতি দিচ্ছে এই জন্য না, আমি ব্যাপারটা বুঝাচ্ছি। আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই শুধু 1 মিনিটে শেষ করব। সূর্যের আলো কিন্তু আসলে বাধা দিয়ে রাখা যায় না, বা যখন ঘূর্ণিঝড় আসে বা টর্নেডো আসে, যখন ঘূর্ণিঝড় আসে আপনি ওই পলিথিন দেওয়া বা ছাইমানা দেওয়া আসলে রাখা যায় না। যখন যেটা উঠবে সেটাকে উঠতে দেওয়া উচিত। আমি এইটা বিলিভ করি। আমি কসবার মানুষ না, আমি ব্রাহ্মণবাড়িয়া এবং নবীনগরের বীরগড়ের মানুষ, অনেক দূরে আমার জায়গা। আমি এইটা বিশ্বাস করি যে কবির ভাই কিন্তু শুধুমাত্র এখন আপনাদের কসবার নেতা না বা কসবার মানুষ না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ না, কবির ভাই এখন সারা বাংলাদেশের মানুষ। সেই জায়গাটাকে আমি বিশ্বাস করি, লালন করি মনে, যে আপনারা সেই এক্সপ্লোর করতে দিবেন, মানে তাকে উন্মোচিত হতে দিবেন, তাকে প্রস্ফুটিত হতে দিবেন। যত তাকে হতে দিবেন ততই আপনাদের জন্য মঙ্গল। আমি এটা মনে করি। আমার কথার সঙ্গে আপনার দ্বিমত হতে পারেন, কারণ আপনারা কংস রাজার কাহিনী শুনেছেন নিশ্চয়ই, যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িতে সে। এই যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, আমাদের সঙ্গে হয়তো এখন আইন নাই, আদালত নাই, প্রশাসন নাই, রাষ্ট্র নাই, পুলিশ নাই, র্যাব নাই,
কিন্তু আমাদের সঙ্গে আল্লাহ আছে, মা বাবার দোয়া আছে, আমাদের সঙ্গে দলের আদর্শ আছে। আমরা সেই আদর্শ নিয়ে এগিয়ে যেতে পারি। আমি বিশ্বাস করি আপনারা সেই আদর্শ নিয়ে এগিয়ে যাবেন এবং কবির বাইরে শুধুমাত্র কসবার মধ্যে মানে সীমাবদ্ধ না রেখে সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন, যেন সারা বাংলাদেশে ছড়ানোর মধ্য দিয়ে কসবা, আখাড়া তথা ব্রাহ্মণবাড়িয়ার যে উন্নতি সেটা সে সাধন করতে পারে, যুগ যুগ ধরে যেন সেটা অব্যাহত থাকে। সবাই আমি সময় নিলাম। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন। কোনো বক্তব্য রাখবেন? আমি বক্তৃতা দেওয়ার আগে দলের সাংগঠনিক সম্পাদক পরিচয় করাই দিচ্ছি। আর আছে মহিলা দলের সভানেত্রী আমাদের বারাকাত। টাইমটা খুবই কম, আজকে শুক্রবার, আমাদের জন্য আদায় করতে হবে। আমি যদি সময় ক্ষেপণ করি আমার জন্য গুনাহ হবে। আপনাদের প্রতি একটা মেসেজ দিই, যেহেতু সবাই উপস্থিত আছেন, শুনেন। আমি গোপীনাথপুর এমন একটা জায়গাতে আসছি, এই মাটিটা অত্যন্ত উর্বর একটা মাটি। আমি এইমাত্র মেসেজ পেলাম, এই মাটিতেই জন্ম নিয়েছিল ভারতের কংগ্রেস পার্টির একটা অঙ্গ সংগঠন আছে, সেটা হলো কৃষক কংগ্রেস পার্টি। ওইটার সভাপতি ছিল এই এলাকার সন্তান মালিক সরকার, যার স্লোগান ছিল লাঙ্গল যার জমিদার, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলি, এটা অত্যন্ত উর্বর একটা মাটি। আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই এলাকায় সব সময় আমরা লিডিং পয়েন্টে থাকি না? অত্যন্ত উর্বর আন্দোলনে সবকিছুতে। আপনাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ, সেটা হলো কসবা নিয়ে। আমরা কসবার এখানে এক টেবিলে বসেছি, আমাদের ইলিয়াস ভাই, সাবেক মেয়র। কোথায় ইলিয়াস ভাই? আমি দেখতে পাই না, পুরো আমার পাশে আছে ইকলিল ভাই, আছে কিনা? আমাদের শরীফ ভাই কোথায়? আশরাফ ভাই কোথায়? আলমগীর ভাই কোথায়? রাসু ভাই কোথায়? আছে কিনা? এখানে আছে ফখরুল ভাই, স্বপন। সবাই হাত তুলেন একটু দয়া করে। তার মানে কি কামাল আমাদের মধ্যে, মুখলেস ভাই। আচ্ছা, আমরা কি সবাই এক আছি? তাইলে আমরা কিন্তু সবাই এক, বিশ্বাস করেন তো? দেখতে পাইতেছেন? আপনাদের প্রতি আমার একটা মেসেজ থাকবে, দয়া করে কোনো প্রকার গ্রুপিং নাই, আজকে থেকে গ্রুপিং বন্ধ। আমি ইলিয়াস ভাইরও চিনি না, ইকলিল ভাইরও চিনি না, শুধুমাত্র আমাদের দলের নেতা তারেক রহমানকে চিনি। প্রেসিডেন্ট জিয়া রহমান স্যারের আদর্শ বুকে নিয়ে আমি আপনাদের সাথে কাজ করতেছি। এর বাইরে কোনো গ্রুপিং আমি এলাও করব না। আমার মেসেজ কি ক্লিয়ার? আমি আপনাদেরকে বলবো, কোনো প্রকার গ্রুপিং নাই। দলকে উজ্জীবিত করেন, দলকে ক্ষমতায় আসতে দেন, এটার ফল আপনারা ভোগ করবেন ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরা নির্যাতিত, আমরা সবাই নির্যাতিত কিনা? মামলার পরিমাণ কিরকম? হ্যাঁ, ঘুমাইতে পারেন ঘরে? বন্ধের মাঝখানে ঘুমান, মনে থাকে? তাইলে এই এক বুক কষ্ট যন্ত্রণা নিয়ে আপনাদেরকে সুসংগঠিত করার জন্য কাজ করতেছি। দয়া করে গ্রুপিং করে কোন প্রকার বিবাদ সৃষ্টি করার অপচেষ্টা যেন কেউ না করে। আমি আপনাদেরকে বলে দিলাম, আমি কিন্তু এটা সহ্য করবো না। আমরা সোজা মনে করেন, আমারে পাবেন আপনারা সহজ সরল, যতক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। কেউ খারাপ হলে কিন্তু আমি খারাপ হয়ে যাব। কোন প্রকার আপনাদেরকে আমি আজকে এই মঞ্চে বলে গেলাম, কোন প্রকার গ্রুপিং নাই। যোগ্যতা অনুসারে আমরা সবাইকে মূল্যায়ন করবো ইনশাল্লাহ। আমার সাথে একমত তো? আমি আশা করি সামনের দিনগুলো আমরা সবাই মিলে একসাথে পথ চলবো ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যতক্ষণ পর্যন্ত আমরা ক্ষমতার আসীনে না নিয়ে যেতে পারবো, ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরবো না ইনশাল্লাহ। শুনেন, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। আমাদের মা বেগম খালেদা জিয়া অত্যন্ত নির্যাতিত মানুষ। আমার মনে হয় পৃথিবীর মধ্যে সেরা নির্যাতিত হয়েছেন উনি, আমার দেখা। কিভাবে বলি, আপনি চিন্তা করেন, উনি খুবই অল্প বয়সে অত্যন্ত সুন্দরী একজন মহিলা কিন্তু বিধবা হয়েছে। খুবই অল্প বয়সে, কষ্ট লাগে না? লাগে। ওনার হাজবেন্ডের লাশটা ওনার কাঁধে, কিরকম যন্ত্রণা যারা বিধবা হয়েছে তারা একমাত্র বুঝতে পারবে। এরপরে দেখেন ওনার সন্তান, কলিজার টুকরা, ছোট সন্তানদের সবাই আদর করে বেশি, তাই না? কিরকম কষ্ট সন্তানের লাশ কাঁধে থাকলে, ওই কষ্টটা কিন্তু উনি উপভোগ করছেন, উনি এই কষ্টটা সহ্য করেছেন। আবার এত অসুস্থ উনি, ওনার বড় ছেলে, একটা মাত্র বড় ছেলে আছে, ওই ছেলেটারও কিন্তু উনি ধৈর্য টাচ করে আদর করতে পারেন নাই। এর চেয়ে কষ্ট কি আর কারো আছে বলেন? হ্যাঁ, তাইলে উনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরও সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত। এর চেয়ে দুর্ভাগ্যের জাতি আমরা আছি নাকি? আমরা একটা হতভাগ্য জাতি। আপনাদেরকে এর প্রতিকার করতে হবে। কারা করবে? আপনি, আমি করব। আমাদের মা যদি আমাদের জন্য, উনি যদি ইচ্ছা করতেন, উনি কিন্তু বিদেশে আনন্দে আয়াসে জীবন যাপন করতে পারতেন। উনি কিন্তু যান নাই। কি বলছে? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার সন্তান, এদেরকে ফেলে আমি যাব না। উনি কিন্তু আমাদের জন্য এত কষ্ট করতেছে। এই বিষয়টা দয়া করে মাথায় রাখবেন।